দুয়ারে রিপোর্টারে আপনাদের নিয়ে যাব নদিয়াতে, কারণ নদিয়ায় বালি পাচার রুখতে তৎপরতা। ভাগীরথী অজয়ের বুকে অবাধে বালি পাচার চলছে। আর খবরের জোরে অভিযানে ভূমি দফতর, কারণ নিউজ 18 বাংলায় আমরা এই খবর সম্প্রচার করি। পুলিশ ও বিএলআরও দফতরের যৌথ অভিযান। কালীগঞ্জে আটক করা হয়েছে পাচারকারীদের আর্থ মুভার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে। সমীর, বিভিন্ন জায়গায় আমরা দেখি তৎপরতা প্রশাসনের, আমরা খবর সম্প্রচার করি, সেই খবর তুলে ধরি, তারপরে প্রশাসন তৎপর হয়। কিন্তু প্রশ্ন হলো, বিভিন্ন জায়গায় আর্থ মুভার বাজেয়াপ্ত করা হয়, তাদের চালককে গ্রেফতার করা হয়, কিন্তু মেন যারা মাফিয়া, বালি মাফিয়া, তাদের খোঁজ কি পায় প্রশাসন? দেখো, আজকের ঘটনাতেও কিন্তু তাদের খোঁজ পাওয়া যায়নি। অর্থাৎ যারা বালি মাফিয়া তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়নি বা তাদেরকে আটক করা সম্ভব হয়নি। আজকে যখন আমরা এই খবর সম্প্রচার করি যে কালীগঞ্জ থানার বল্লভপাড়ার কাছে ভাগীরথীর বুক থেকে অবাধে বালি পাচার করা হচ্ছে এবং ট্রাক্টরে করে সেই বালি নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, সেই খবর সম্প্রচার করার পরেই কিন্তু তৎপর হয় নদিয়া জেলা প্রশাসন এবং ভূমি দপ্তরের আধিকারিকরা তৎক্ষণাৎ সেই এলাকায় যায়। কিন্তু তাদের যাওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল এবং যেহেতু আমরা খবর সম্প্রচার করেছিলাম, সেই কারণে কিন্তু বালি মাফিয়ারাও কিন্তু সতর্ক হয়ে গিয়েছিল এবং তারা সেই এলাকা থেকে চম্পট দেয়। যখন ভূমি দপ্তরের আধিকারিক সেখানে পৌঁছান, দেখেন এলাকা ফাঁকা, তবুও তারা হাল ছাড়েনি। ওই এলাকায় তারা তল্লাশি চালান এই বালি মাফিয়াদের খোঁজে। এরপরে কিছুটা দূরে কিন্তু একটি তারা আর্থ মুভার আটক করেন এবং তাদের কাছ থেকে জরিমানাও করা হয় এবং তারপরে যেদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই বালি পাচারের সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এখনো পর্যন্ত তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে, যদিও তাদেরকে গ্রেফতার বা আটক কিন্তু এখনো পর্যন্ত করা যায়নি। আমরা ইনকোয়ারি করে দেখছি যারা যারা এরকম করছে তাদের থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে, যাতে এই জিনিসটা বন্ধ হয় এবং যাদেরকে পেনালাইজ করা হয় সেটা। নদিয়ার ছবিটা আপনারা দেখলেন। নদিয়ার পাশাপাশি পুরুলিয়াতেও কিন্তু একই ছবি। সেখানেও কাঁসাই নদীতে বালি মাফিয়ার রমরমা। অভিযানে নামলো প্রশাসন। পুরুলিয়ার বেলকুড়ি এলাকা থেকে বাজেয়াপ্ত করা হলো বালি বোঝাই 6টি ট্রাক্টর। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, এখানেও তো একই প্রশ্ন আসে, ট্রাক্টর বাজেয়াপ্ত করা হলো বালি বোঝাই, কিন্তু কারা মেন মাথা, কারাই বালি পাচার করছে, তাদের কেন এখনো পর্যন্ত নাগালে পাচ্ছে না পুলিশ? দেখো তমস্বী, দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল একেবারেই ভূমি সংস্কার দপ্তরের কাছে এবং জেলা প্রশাসনের কাছে যে কাঁসাই নদী থেকে রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে এবং এই বালি পাচার হচ্ছে একদিকে আরশা থানা, অন্যদিকে মফস্বল থানা, একদিকে আরশা থানা, একদিকে মফস্বল থানা, এই দুই থানা ও টামনা থানা এলাকা থেকে বালি পাচার হচ্ছে রাতের অন্ধকারে। এবং এই অভিযোগের পেয়েই একেবারেই প্রশাসন, একেবারেই ভূমি সংস্কার দপ্তর, পরিবহন দপ্তর ও পুলিশ গতকাল অভিযান চালায় এবং 6টি বেলকুড়ি থেকে বালি বোঝাই ট্রাক্টর একেবারেই আটক করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। চালকরা পালিয়ে গেছে এবং তুমি যে কথাটা বলছিলে যে প্রতিবারেই আমরা লক্ষ্য করি যে বালি পাচার যারা করে, যারা মূল মাথা, তাদের কাছে পৌঁছাতে পারে না প্রশাসন, ফলে কয়েকজনকে চালককে ধরেই দায় সেরে দেওয়া হয়। এবং গতকাল যেটি হয়েছে, প্রায় 40টি ট্রাক্টর চলছিল, তার মধ্যে 6টি ধরা পড়েছে। ফলে জেলা প্রশাসন উদ্যোগ নিলেও সেই উদ্যোগ কিছুদিন বন্ধ থাকে, তারপরে আবার ছবিটা ঝেঁকে সেই আবারও দেদার বালি পাচার হয়, তারপরেও আবার তৎপরতা প্রশাসনের, আবার বালি পাচার। এই ছবিটাই আমরা বারবার দেখে আসছি। ধন্যবাদ ইন্দ্রজিৎ। এবার একটা ছবি দেখাই আপনাদের। ছবিটা দেখুন। প্রথমে খাবারের দোকানে কান ধরে ওঠবস করানো হচ্ছে। দেখুন, কান ধরে ওঠবস করছেন কে? খাবার দোকানের যিনি ব্যবসায়ী, সেই খাবার দোকানের ব্যবসায়ীকে এভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। কেন শাস্তি দেওয়া হচ্ছে? কারণ পচা বাসি খাবার রাখায় এই শাস্তি ব্যবসায়ীকে। তোমার লাগাটা থাকবে, কিছু করবে না। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো, কেন তৈরি করো? বীরভূমের আহমেদপুরে খাদ্য সুরক্ষা দফতরের এই হানা। সরাসরি চলে যাব, সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে, সুপ্রতিমের সঙ্গে কথা বলবো। সুপ্রতিম, এই যে খাদ্য সুরক্ষা দফতরের হানা, সেখানে কান ধরে উঠবস করানো হলো, শাস্তি কি এখানেই শেষ নাকি আর কোনো ব্যবস্থা নেওয়া হলো এই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে?
একদমই দেখো, এই যে কান ধরে উঠবোসকরণের যে ঘটনা দেখলে সেটা কিন্তু একটা প্রথমত শিক্ষা দেওয়া হলো। তার কারণ হচ্ছে এই যে বীরভূমের আমোদপুর যে জায়গা, সেখানে কিন্তু একটা স্টেশন রয়েছে, প্রচুর লোক বাইরে থেকে আসে, আর সেখানে যে খাবারের দোকানগুলো রয়েছে সেখানে একটা আচমকাই খাদ্য সুরক্ষা দপ্তর হানা দেয়, এবং সেখানে গিয়ে আধিকারিকরা যেটা দেখলো তাতে কিন্তু চোখ কপালে উঠেছে। রীতিমতো বিরিয়ানির দোকানে বাসি পচা মাংস, কোথাও সিঙ্গাড়া, কোথাও জিলাপি, সমস্ত কিছু বাসি, আবার কোথাও কোথাও ইন্ডাস্ট্রিয়াল রং খাবারে ব্যবহার করা হচ্ছে। সেই সমস্ত জিনিস তো ফেলে দেওয়া হলো, কিন্তু সেখানে শিক্ষা দেওয়ার জন্য প্রথম ধাপে তাদেরকে কান ধরে উঠবোস করানো হলো, এবং পরবর্তীকালে বলা হয়েছে যদি আবারও কিন্তু তারা অতর্কিতে হানা দেবে, যদি একই রকমের জিনিস পায় তাহলে কিন্তু তাদের প্রতি ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যে সমস্ত দোকান, এখানে কোনো দোকানের, বেশিরভাগ দোকানের কিন্তু লাইসেন্সও ছিল না, এবং তাদেরকে বলা হয়েছে যে এই লাইসেন্স কিন্তু অবিলম্বে করিয়ে নেওয়ার জন্য। বেশ, তোমার লাগাটা থাকবে, কিচ্ছু করবেন না। এগুলো কেন তৈরি করো? কত দাম বাটা? ব্যাস ছাড়াও, কেন তৈরি করো? এই তুই নামা, তুই নামা। রামপুরহাটে সেখানে ভোটার তালিকায় উলট পুরাণ। কেন বলছি? কারণ ভোটার তালিকায় গরমিলে বন্ধ বার্ধক্য ভাতা, ভোটার তালিকায় মৃত জীবিত বৃদ্ধ। ভোটার তালিকায় জীবিত বৃদ্ধের প্রয়াত স্ত্রী গত বিধানসভা নির্বাচনে ভোটও দেন এই বৃদ্ধ। সরাসরি চলে যাব, অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, এই ভুল কি করে হলো, আর এই গরমিলের দায় কার? দেখো তমসী, তোমাকে জানিয়ে রাখি, রামপুরহাট 1 নম্বর ব্লকের অন্তর্গত যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানেই যে কানাইপুর গ্রাম, ধীরেন মাল 77 বছর বয়স তার, এবং গত যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও কিন্তু তিনি ভোট দিয়েছিলেন। হঠাৎই তারপর তিনি লক্ষ্য করেন যে তার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে কিন্তু নাম নেই, এবং সেখানে তিনি মৃত। এবং এই যে ভোটার লিস্টে তার নাম চলে গেছে, তার ফলে কিন্তু বার্ধক্য ভাতা পাচ্ছেন না, এবং চরম সমস্যায় পড়েছেন। বারবার তিনি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং ব্লকে জানিয়েও কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি। পাশাপাশি আরো একটি বিষয় যেটি উঠে এসেছে, তার স্ত্রী প্রায় 5 বছর আগে প্রয়াত হয়েছেন, এবং তার নাম কিন্তু ভোটার লিস্টে আছে, অথচ যিনি বেঁচে আছেন সেই 77 বছরের বৃদ্ধ, তার কিন্তু ভোটার লিস্টে মৃত বলে কিন্তু দেখাচ্ছে। এর ফলে সমস্যায় পড়েছেন। এখনো পর্যন্ত তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন না। বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরেও কিন্তু কোনো সুরাহা মিলেনি। তবে স্থানীয় তৃণমূল আমরা খবর দেখালাম, তার যে সমস্যার কথা আমরা তুলে ধরলাম, এরপরে সমস্যার সমাধান হয় কিনা অবশ্যই নজর থাকবে। ভোটার লিস্টে নাম নাই, ভোট দিচ্ছি না। ক বছর ধরে? 5 বছর। মানে নাম নেই মানে কি বলতে চাইছে ওরা? ভোটার লিস্টে আপনি মৃত, আপনার ভোটার লিস্টে নাম। 5 বছর ধরে কোনো ভোট দিতে পারছেন না? না। আপনার স্ত্রীর? ও এখন জীবিত আছে, তেমন ভোট তো মরে গেছে, আর তো ভোট হবে কি? আর আপনি? আমি মৃত। ভোটার তালিকায় উলট পুরাণ আপনারা দেখলেন। এবার দেখাবো লক্ষ্মীর ভান্ডারের নাম বিভ্রাট। আর এই নাম বিভ্রাটের জেরে কি হলো? চন্দ্রকোনায় লক্ষ্মীর ভান্ডারের নাম বিভ্রাট। এক মহিলার টাকা অন্য মহিলার অ্যাকাউন্টে, 4 বছর ধরে একের টাকা অন্যের অ্যাকাউন্টে। সরাসরি চলে যাব, সুকান্ত রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে। সুকান্ত, এই যে 4 বছর ধরে একের টাকা অন্যের অ্যাকাউন্টে গেল, এটা সামনে এলো কিভাবে? দেখো তমশ্রী, চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া গ্রামের সাবিনা খাতুন তিনি দাবি করছেন যে 2001 সালে দুয়ারে সরকার যে ক্যাম্প, সেই ক্যাম্পে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন, এবং এরপরে একাধিকবার তিনি গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে গেছেন, কারণ তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বলে দাবি করেছিলেন। এবং তারপর তিনি গ্রাম পঞ্চায়েতের যিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি দেখেন, তার কাছে সমস্ত নথি নিয়ে পৌঁছে দেখেন যে তার নামে 2001 সালেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ চালু হয়ে গিয়েছে, কিন্তু সেই টাকা ঢুকছে অন্য একজনের অ্যাকাউন্টে বলে দাবি করেছেন। যেই টাকা ঢুকছে সেই টাকাটি কিন্তু চন্দ্রকোনার মানিককুণ্ডু গ্রাম পঞ্চায়েতের সাবিনা খাতুনের নামেই ঢুকছে, কিন্তু সেটি কাসুন্ড গ্রামের সাবিনা খাতুন। আর এই নিয়ে কিন্তু অভিযোগ করেছেন তিনি চন্দ্রকোনা 1 ব্লক প্রশাসনের কাছে, কিন্তু অভিযোগ করার পরও কোনো কাজ হচ্ছে না বলে দাবি করছেন এই সাবিনা এবং তার পরিবার। তাদের দাবি যে 2021 সালে লক্ষ্মী ভান্ডার আমি দুয়ারে সরকারে জমা করেছিলাম। জিজ্ঞাসা করলাম যে লক্ষ্মী ভান্ডারটা কেন আমাদের হচ্ছে না। সে আমার সব ডকুমেন্টস নিয়ে চেক করলেন, বলছে যে তোমাদের লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। ঢুকছে মানিককুণ্ডু অঞ্চলে, তারও নাম সাবানা খাতুন, তার বাবার নাম শেখ সত্তার মিদ্দা, তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তো আমার সব ডকুমেন্টস আমি তো জানি না, আমার নলেজে ছিল না। আমার কাছে আসতে বলবো না, আমি অবশ্যই দেখি, যতদূর চেষ্টা করবো
তাড়াতাড়ি একটু ওটা করে দেওয়ার জন্য। দুয়ারের রিপোর্টারে এবার আপনাদের দেখাবো আবাসে কাটমানি না মেলায় বাংলার বাড়ির উপভোক্তাকে মারধরের অভিযোগ। হারোয়া শঙ্করপুরে পুকুরে নেতার বিরুদ্ধে অভিযোগ, প্রথম কিস্তির টাকা মিলতেই 10,000 টাকা কাটমানি দাবি নেতার, আর না দেওয়ায় সদল বলে বাড়িতে হামলার অভিযোগ। সরাসরি চলে যাব, জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, বাংলার বাড়ির প্রথম প্রকল্পের প্রথম কিস্তির যে টাকা, সেই টাকা 60,000 টাকা, আর সেখান থেকে 10,000 টাকা কাটমানি দিতে হবে কেন? একদম দেখো, হাড়োয়া সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরজ বলে একটি এলাকা রয়েছে, সেখানেই পঞ্চায়েত সদস্য মনিরুল মোল্লা, অর্থাৎ তার দাবি যে আবাসের যে প্রথম কিস্তি 60,000 টাকা এসছেন, সেই 60,000 টাকা থেকে তাকে 10,000 টাকা কাটমানি দিতে হবে। এর আগেও প্রায় এই উপভোক্তা পাঁচু মণ্ডল 9,500 টাকা দিয়েছে, কিন্তু পরবর্তীকালে তার কাছে আরো 10,000 টাকা দাবি করে, কিন্তু তখনই বেঁকে বসে পাঁচু মণ্ডল এবং তখনই এই মনিরুল মোল্লা সহ তার দলবল গিয়ে সেখানে গিয়ে হামলা করে। তাকেই পাঁচু মণ্ডলের ওয়াইফ এবং তার বৌমাকে মারধর করে। কেন টাকা দেওয়া হয়নি এবং এটাও বলা হয়, এবং তার যে ভাঙাচোরা বাড়ি, অর্থাৎ আবাসের এই বাড়ি দেখে আবাসের ঘরের টাকা এসছেন 60,000 টাকা, ফলে সেই বাড়িও ভাঙচুর করা হয়। ফলে তা ইতিমধ্যেই তিনি আতঙ্ক হয়ে ইতিমধ্যে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে, কিন্তু এই পাঁচু মণ্ডল যে অভিযোগ করেছেন, অন্যদিকে মনিরুল মোল্লা অর্থাৎ তার স্পষ্ট দাবি তিনি কোনো টাকা চাননি, যদি কোনো উপভোক্তা স্বইচ্ছায় তাকে টাকা দেয় তাহলে সেই টাকা তিনি গ্রহণ করেন। ফলে ইতিমধ্যেই কিন্তু হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং এই যে কাটমানির টাকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তমশ্রী, বেশ জিয়াউল।